হ্যাঁ, আমরা বার স্প্লাইসিং এর আলোচনায় ছিলাম। সেখান থেকে আমরা আবার শুরু করছি। তো স্প্লাইসিং আমরা কোথায় আম, কোথায় 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 করতে পারবো না সেটা এখানে বললাম। আম, আমরা আসলে এখন আরো একটু কিছু রেস্ট্রিকশন আছে এসিআই কোডে, সেগুলো একটু দেখতে চাই। যেমন এসিআই কোড বলতেছে যে splices for number 11, তার মানে 36 millimeter bars and smallers are usually made simply by lapping the bars a sufficient distance to transfer stress by bond force from one bar to other. The left bars are usually placed in contact and lightly wired so that they stay in position as the concrete is placed. Alternatively, splicing may be accomplished by welding or by sleeves or mechanical devices. SCI code 12.4.2 prohibits use of lapped splices for bars larger than number 11, except that number 14 and 18 bars may be lapped in compression with number 11 and smaller bars as per SCI code. For bars that will carry only compression, it is possible to transfer load by end bearing of square cut ends if bars are actually held in position by a sleeve or other device. আমি এটা একটু ব্যাখ্যা করি নিচের একটা ফিগার দেখিয়ে। এটা শেষের দিকে আছে, দেখো আমরা কিভাবে আসলে স্প্লাইসিং করতে পারি। এখানে তোমার টাইপ অফ স্প্লাইস দেখানো আছে, দেখো এটা হচ্ছে জাস্ট ল্যাপ স্প্লাইস। তার মানে একটার উপরে আরেকটাকে ল্যাপিং করাবো এবং জাস্ট লাইটলি ওয়্যার, এই যে যে ওয়্যার গুলা দেখতে পাচ্ছ এরকম ওয়্যার দিয়ে জাস্ট তাদেরকে কন্ট্যাক্টে রাখা, যাতে করে তারা যখন কংক্রিট কাস্ট করবো এরা যেন ডিসপ্লেস না হয়ে যায়। এটাই হচ্ছে এই ওয়্যারিং এর মেইন উদ্দেশ্য। তো এভাবে আসলে আমরা ল্যাপ স্প্লাইসিং প্রোভাইড করতে পারি। এটার মেকানিজমটা হয় আসলে এই যে এই বার এবং নিচের বার, যে দুইটা বারকে আমরা ল্যাপিং করছি তাদের যে ডেভেলপমেন্ট লেন্থ, কম্প্রেশন অথবা টেনশন, তার মাধ্যমে যেন এরা এই ফোর্স একবার থেকে আরেকবারে ট্রান্সফার হয়ে যায় এরকম। এটাই হচ্ছে মেকানিজম, ফোর্স ট্রান্সফার মেকানিজম। আর এখানে দেখো এটা হচ্ছে মেকানিক্যাল স্প্লাইস। তো এই যে লেফট বার এবং রাইট বার, এটা হচ্ছে কাপলার বলা হয়। আমরা যদি এটাকে নাম দিতে চাই, কাপলিং ডিভাইস বা কাপলার, COUPLER, কাপলার বলতে পারি। এটা এটার মধ্যে এই দুইটা এন্ডকে এর মধ্যে ঢুকিয়ে এটা আসলে থ্রেডেড বার হতে পারে, যে আমি এটা রাইট সাইড এবং লেফট সাইড বারে থ্রেড কেটে নিলাম। আবার এই যে যে কাপলার সেটার ইনসাইডে থ্রেড থাকবে, তাহলে জাস্ট থ্রেডের মধ্যে থাকলে তাহলে পেঁচিয়ে এটাকে টাইট করা যেতে পারে। আর আরেকটা হতে পারে হচ্ছে দেখো এই যে নিচের যেটা, এই ফিগারটাতে দেখো, এখানে যেটা দেখানো হচ্ছে একটু খেয়াল করে দেখো, খেয়াল করে এখানে নিচেই যে কিছু ছিদ্র আছে বেসিক্যালি। তো এইগুলো আসলে লকিং এর জন্য এরকম ভাবে আমরা ইউজ করতে পারি। আবার দুইটা এটা এই ধরনের মেকানিজম দুইটা ভিন্ন ডায়ামিটারে বার কাপল করতে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে রাইট সাইডের ফিগার, এখানে দেখো দেখানো আছে যে এই যে একটা বার, এটা আর একটা বার, এই দুইটা বারকে এরকম একটা স্লিভ, এই যে কাপলারের মতো একটা স্লিভ, যেটার মাঝে আসলে ভয়েড থাকবে, সেই ভয়েডটাকে আমরা গ্রাউটিং ম্যাটেরিয়াল, এই যে সিমেন্টের মতো কোনো ম্যাটেরিয়াল দ্বারা ফিল করে এটাকে ফিল করে দিব। তো তাহলে এই যে যে গ্রাউটিং ম্যাটেরিয়াল, সেটা এই কাপলার আর আম, এই দুইটা রডের মাঝে আসলে বন্ডের মাধ্যমে, অ্যাঙ্করেজের মাধ্যমে একটা থেকে আরেকটা ফোর্স ট্রান্সফার করে দিবে। এরকম যেমন হয়। আর ওয়েল্ডিং এর মাধ্যমে আমরা কিন্তু দুইটা বারকে স্প্লাইসিং করতে পারি, সেগুলো দেখানো হচ্ছে এই যে এই দুই ফিগারে। এটা হলো ওয়েল্ডিং স্প্লাইস, এই দেখো দুইটা বারকে জাস্ট ওয়েল্ডিং করা হয়েছে, এখানেও তাই। এখানে একটু কথা স্মরণীয়, সব রডই কিন্তু আমরা আবার ওয়েল্ডিং করতে পারবো না। যদি এটা ওয়েল্ডেবল হয় তাহলে কিন্তু করা যাবে, কারণ তোমরা জানো যে ওয়েল্ডিং করলে সাধারণত ম্যাটেরিয়াল বিটল হয়ে যায়। আর আমরা আর্থকুয়েক জোন প্রোন এরিয়াতে আমরা বিটলটাই ফেইলিওর এড়াতে চাই। সো সেক্ষেত্রে আমাকে ভেরি কেয়ারফুল হতে হবে যে আমি আমার এই রডটাকে আসলে ওয়েল্ডেবল কিনা। যেমন আমাদের দেশে বলে এস বিএসআরএম 500W, ওরা কিন্তু এই ডব্লিউ দ্বারা ওয়েল্ডেবল মিন করে। তার মানে 500 MPa এর ইল্ড স্ট্রেংথের রড এটা, এবং যেটা আমরা ওয়েল্ডিং করতে পারবো। তো এই রডটা যদি ওয়েল্ডেবল হয়, যেটাতে ওয়েল্ডিং করা যাবে, তাহলেই কিন্তু এই কাপলিং এইভাবে আমরা ওয়েল্ডিং করে স্প্লাইসিং করতে পারি। তো এখানে কয়েক ধরনের স্প্লাইসিং মেকানিজম তোমরা দেখলে, সেটাই এখানে বলা হচ্ছে। আমরা একটু আবার রিড আউট করে আসি, আমরা শর্টলি এগিয়ে যাব। কোথায় ছিলাম? হ্যাঁ, তো তাহলে
end bar for bars that will carry only compression, it is possible to transfer load by end bearing or square cut ends if the bars are actually held in position by a sleeve or other devices. তো তাহলে আমরা ওয়েল্ডিং এর মাধ্যমে, স্লিভের মাধ্যমে, মেকানিক্যাল ডিভাইস এগুলোর মাধ্যমে আসলে এই যে দেখো এখানে বলা হচ্ছে বিভিন্ন ভাবে আমরা স্প্লাইসিং প্রোভাইড করতে পারি। আর হচ্ছে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে ল্যাপিং এর মাধ্যমে। আর যদি কম্প্রেশন বার হয় কলামে যেটা, সেটার জন্য সাধারণত আমরা স্কোয়ার কাট এন্ড বেয়ারিং এর মাধ্যমে একটার সাথে আরেকটা, যেহেতু একটা রডের উপর আরেকটা রড ভার্টিক্যালি প্লেস করা হবে, তাহলে একটা রড থেকে আরেকটা রডে ডিরেক্টলি কম্প্রেশন ফোর্স ট্রান্সফার হবে, সেভাবে করতে পারি। শর্ত হলো এই কাটটা হতে হবে স্কোয়ার কাট, এবং এটা রিকোয়ারমেন্টও আছে নিচে দেখো, ওই যে হ্যাঁ এই যে এখানে চলে আসবে নিচে কোথাও কলাম স্প্লাইসিং এর মধ্যে এখানে নিচে চলে আসবে যে কই কাট অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হতে হবে, বেশি অ্যাঙ্গেলে হতে হবে নাকি কম অ্যাঙ্গেলে হতে হবে। আমরা যদি বার বান্ডেল করি তাহলে তার জন্য রিকোয়ারমেন্ট কি, যদি বান্ডেল বার হয় তাহলে 3 বার বান্ডেল হলে ওই ল্যাপ স্প্লাইসিং যতটুকু প্রোভাইড করতাম ইন্ডিভিজুয়াল বারের জন্য তার 20% বেশি দিতে হবে। আর যদি 4 বার বান্ডেল হয় তাহলে ইন্ডিভিজুয়াল বারের জন্য যতটুকু প্রোভাইড করতাম তার 33% বেশি দিতে হবে। এটা হলো বান্ডেল বারের জন্য স্প্লাইসিং রিকোয়ারমেন্ট। আর ওয়েল্ডেড স্প্লাইস যদি হয়, মেকানিক্যালি কানেক্টেড বা ওয়েল্ডেড স্প্লাইস যদি হয়, তাহলে ওই কানেকশনের স্ট্রেংথ হতে হবে মিনিমাম 125% অফ দ্য ইল্ড স্ট্রেংথ অফ দ্য বার। এখানে এটা যে 100% এর চেয়ে বেশি কেন দেওয়া হচ্ছে, এখানে আমরা হচ্ছে ব্রিটল টাইপের ফেইলিওর অ্যাভয়েড করতে চাই। তার মানে আমরা ফেইলিওরটাকে আসলে রিইনফোর্সমেন্টের মধ্যেই রাখতে চাই যাতে করে ব্রিটল টাইপের ফেইলিওর হয়। আমরা জানি যে রড আসলে স্ট্রেন হার্ডেনিং এর মাধ্যমে বা এটার যে প্লাস্টিক ক্যাপাসিটি আছে খুব এক্সেসিভ ডিফরমেশন দিতে পারে, যার কারণে এটা আমরা একটা ডাকটাইল ম্যাটেরিয়াল। কিন্তু এই যে জয়েন্ট যেগুলো সেগুলো যদি তোমার হচ্ছে সাধারণত ফেইলিওর ব্রিটল টাইপের ফেইলিওর ইল্ড করবে আর কি। তো আমরা আসলে ফেইলিওরটাকে পুশ করে রডের মধ্যে নিয়ে যেতে চাই। তার মানে আমার এই জয়েন্টের ক্যাপাসিটি খুব হাই করে দিব যাতে করে ফেইলিওর হলেও রিইনফোর্সমেন্টের মেইন বডিতে আসলে হবে এরকম। তো এখানে the same requirement applies to full mechanical connections. This ensures that an overloaded spliced bar would fail by ductile yielding in the region away from the splice rather than at the splice where brittle failure is likely. Mechanical connections of number 5, that means 16 millimeter bar, and smaller bars not meeting this requirement may be used at points of less than maximum stress. তার মানে যেখানে আসলে ইল্ড স্ট্রেংথের প্রয়োজন নাই সেখানে আমরা যদি 16 মিলিমিটার বা তার চেয়ে কম বার হয় তাহলেও এই 125% এর কম স্ট্রেংথও আমরা ডিজাইন করতে পারবো, সেটা এখানে বলা হচ্ছে। শর্ত হলো যদি আমরা ওই কোনো লেস স্ট্রেসের জায়গায় সেটাকে ব্যবহার করি আর কি। তো এই ল্যাপিং আমরা বিভিন্ন ভাবে করতে পারি সেটা দেখলাম। এখন ল্যাপ যদি আমরা টেনশন লোড ক্যারি করার জন্য প্রোভাইড করি তাহলে কি হতে হবে, আর যদি কম্প্রেশন লোড ক্যারি করার জন্য করতে চাই তাহলে রিকোয়ারমেন্ট কি কি। তো এই টেনশন লোডের জন্য আসলে বেসিক্যালি ডেভেলপমেন্ট লেন যতটুকু ততটুকুই প্রোভাইড করতে হবে। আর যদি বান্ডেল বার হয়, একটু আগে বলেছি 3 বার বান্ডেল হলে 20% বেশি দিতে হবে, 4 বার বান্ডেল হলে 33% বেশি দিতে হবে। The required length of lap for tensional splice is stated in terms of development length LD. In process of calculating LD, the usual modification factors are applied except that the reduction factor for excess reinforcement should not be applied because the factor is already accounted for in the lap splice specification. এখানে আমরা আসলে দুই ধরনের two different types different classification of lap splices are established. একটা হচ্ছে ক্লাস A আর একটা হচ্ছে ক্লাস B। ক্লাস এ হচ্ছে যদি 1 টাইমস ডেভেলপমেন্ট লেন্থ হয় তাহলে এটা হচ্ছে ক্লাস এ, আর ক্লাস বি হচ্ছে 1.3 টাইমস ডেভেলপমেন্ট লেন্থ। তার মানে ক্লাস বি তে আসলে 33% বেশি আছে, ডেভেলপমেন্ট লেন্থের চেয়ে 33% বেশি দিতে হবে ক্লাস বি হলে। এখন এই ক্লাস এ কোন জায়গায় ব্যবহার করতে পারবো, ক্লাস বি কোথায় ব্যবহার করতে পারবো সেটা আবার বলা আছে। তো হোয়েদার ক্লাস এ অথবা ক্লাস বি যেটাই ব্যবহার করি না কেন সেখানে এই স্প্লাইস লেন্থ মিনিমাম আবার 12 ইঞ্চির চেয়ে কম হতে হবে না, মানে মিনিমাম 12 ইঞ্চ তোমাকে প্রোভাইড করতে হবে। ইন ইদার কেস এ মিনিমাম লেন্থ অফ 12 ইঞ্চ অ্যাপ্লাইজ এক্সকিউজ মি ফর ক্লাস বি স্প্লাইসেস দ্য মিনিমাম 12 ইঞ্চ applies to 1.3D LD, not to the value of LD used to calculate the lap length. Lap
Splices in general must be class B type splices, except that class A splices are allowed when area of reinforcement provided is at least twice that required by analysis over the entire length of the splice, and when one half or less of the total reinforcement is spliced within the required lap length. তার মানে আমরা আসলে ল্যাপ ওই যে 1.3 এলডি এটাই আসলে সাধারণত ব্যবহার করব যদি না ওয়ান ডেভেলপমেন্ট লেন্থ টাইমস ওয়ান ক্লাস এ স্প্লাইস যেটা সেটা ব্যবহার করার জন্য স্পেশাল কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি ক্ষেত্রে স্পেশাল যে ক্লাসের স্প্লাইস ব্যবহার করা যাবে সেটার জন্য কন্ডিশন হচ্ছে যে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্টের চেয়ে প্রোভাইডেড রিইনফোর্সমেন্ট যদি দ্বিগুণের বেশি হয় তাহলে আমি ক্লাস এ স্প্লাইস ব্যবহার করতে পারবো। আরেকটা হলো when one half or less of the total reinforcement is spliced within the lap required lap length, তার মানে অর্ধেকের চেয়ে কম যদি আমি ওখানে ল্যাপিং করি তাহলে আমি ক্লাসে প্রোভাইড করতে পারবো। যদি 60% রিইনফোর্সমেন্ট ওখানে ল্যাপিং করি তাহলে আমি ক্লাসে স্প্লাইস ব্যবহার করতে পারবো না, আমাকে অবশ্যই ক্লাস বি স্প্লাইস ব্যবহার করতে হবে। এটা আসলে কেন করা হয়, এটা আসলে এই যে দেখো এখানে বলা হচ্ছে the effects of these requirements is to encourage designers to locate splices away from the regions of maximum stress। আবারও প্রথম কথাটা এখানে চলে আসছে যে ল্যাপিং আমরা এখানে বা স্প্লাইসিং সেখানেই প্রোভাইড করব, সেখানে প্রোভাইড করব না যেখানে ম্যাক্সিমাম স্ট্রেস আছে। তো এইটাই যাতে ম্যাক্সিমাম স্ট্রেসের এখানে স্প্লাইসিং না করা হয় সে কারণে এই যে রিইনফোর্সমেন্ট যেখানে করা যাবে সেখানে কম দেওয়া হবে, আর যেখানে ম্যাক্সিমাম স্ট্রেস আসলে সেখানে বেশি স্প্লাইসিং প্রোভাইড করতে হবে বেশি লেন্থে, তার মানে ম্যাটেরিয়াল কিন্তু বেশি লাগতেছে। এটাই আসলে মেইন কারণ আর কি। আর স্পাইরাল রিইনফোর্সমেন্ট যদি আমরা কলামে স্পাইরাল কলামে যেটা ব্যবহার করি সেটাকে সাধারণত 48 ডিবি আনকোটেড বার, আর যদি কোটেড বার হয় তাহলে 72 ডিবি ব্যবহার করতে পারবো। আর যদি এটার এন্ডে আবার হুক ব্যবহার করি তাহলে এই কোটেড বারের জন্য 48 ডিবি ব্যবহার করতে পারবো। খেয়াল করো যদি আমরা শেষে if the bars are anchored with a standard stirrup or tie hook, then ওই এপক্সি কোটেড বারের জন্য 48 ডিবি ব্যবহার করা যাবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি কম্প্রেশন স্প্লাইস। তোমরা জানো টেনশন স্প্লাইস কলামেও আসতে পারে আর সাধারণত বিমে তো আছেই। আর কম্প্রেশন স্প্লাইস এটা তো তোমার বিমেও আছে আর কলামে তো অবশ্যই সবসময় আছে। Reinforcing bars are in compression are spliced mainly in columns when bars are most often terminated just above each floor or every other floor. This is done partly for construction convenience to avoid handling and supporting very long column bars, but it is also done to permit column steel area to be reduced in steps as loads become higher at higher floors. So um, compression bars may be spliced by lapping, by direct ten bearing, or by welding or mechanical devices that provide positive connection. আমরা নিচে যে ফিগার দেখিয়েছিলাম সবগুলো এখানে কভার করা যায়। আর এসিআই কোড রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে কম্প্রেশন রিইনফোর্সমেন্টের স্প্লাইসিং করতে মিনিমাম যদি FY 60 KSI এর চেয়ে কম হয় তাহলে এই ইকুয়েশন ইউজ করে প্রোভাইড করতে হবে, যদি 60 KSI এর চেয়ে বেশি হয় এই ইকুয়েশন ইউজ করে প্রোভাইড করতে হবে। এখানে আরেকটা শর্ত আছে দেখো যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই স্প্লাইসিং এখনো 12 ইঞ্চির চেয়ে কম হতে পারবে না। আরো দুইটা শর্ত আছে বেসিক্যালি আমি বলবো, যে একটা হলো এ প্রাইম সি যদি 3000 এর চেয়ে কম হয় তার রিকোয়ার্ড ল্যাপ ইজ ইনক্রিজড বাই 1/3। তাহলে আমরা যদি 2500 পিএসআই এর কংক্রিট ব্যবহার করি তাহলে এই যে স্প্লাইসিং লেন্থ আসছে কম্প্রেশনে সেটাকে আরো 1/3, তার মানে 33% কিন্তু বাড়িয়ে নিতে হবে, বেশি প্রোভাইড করতে হবে। এটা কেয়ারফুলি কনসিডার করতে হবে। আর এটা একটু মানে মোর অ্যাটেনশন দিতে হবে। when bars of different size are lap spliced in compression, the splice length is to be the larger of the development length of the larger bar and the splice length of the smaller bar। খেয়াল করো আমি যদি 16 মিলির সাথে 12 মিলি আসলে স্প্লাইস করি, ওর নিচে হচ্ছে আমার 60 মিলিমিটার বার ছিল, আপার ফ্লোরে গিয়ে আমার এখন 12 মিলিমিটার বার ব্যবহার করলে হয়ে যাচ্ছে, তাহলে ডিফারেন্ট ডায়ামিটারে বার আমি স্প্লাইস করব। তখন শর্ত কি আমার হচ্ছে, তখন কি পরিমাণে ল্যাপ স্প্লাইসিং প্রোভাইড করব, দ্য স্প্লাইন লেন্থ ইজ টু বি লার্জার অফ দ্য ডেভেলপমেন্ট লেন্থ অফ দ্য লার্জার বার। তার মানে বড় সাইজের বার যেটা ব্যবহার করছি তার যে ডেভেলপমেন্ট লেন্থ ইন কম্প্রেশন সেটা, এবং স্প্লাইস লেন্থ অফ দ্য স্মলার বার। তাহলে ডেভেলপমেন্ট লেন্থ অফ লার্জার বার আর স্প্লাইস লেন্থ অফ দ্য স্মলার বার দুইটা কিন্তু ডিফারেন্ট। দেখো এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ আর এটা হচ্ছে স্প্লাইস লেন্থ।
ডেভেলপমেন্ট লেন্থ অফ লার্জার বার আর স্প্লাইস লেন্থ অফ স্মলার বার, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেইটাই হবে আমার হচ্ছে এটার স্প্লাইস লেন্থ, যদি দুইটার ভিন্ন ডায়ামিটারের বার আমরা স্প্লাইস করি। এই এখানে আরো রেস্ট্রিকশন আছে, আমরা সাধারণত এত বড় সাইজের বার ব্যবহার করি না, এই জন্য আর আমি বলছি না। ডাইরেক্ট এন্ড বেয়ারিং অফ বারস has been found by test and experience to be an effective means for transmitting compression। সেক্ষেত্রে দেখো, যদি আমরা ওই যে কলামের কম্প্রেশন রিইনফোর্সমেন্ট যদি এন্ড বিয়ারিং এর মাধ্যমে করাতে চাই, তাহলে যে যে কাট সারফেস দ্য বার এন্ডস মাস্ট টার্মিনেট ইন ফ্ল্যাট সারফেসেস উইথিন 1.5 ডিগ্রি অফ এ রাইট অ্যাঙ্গেল। তার মানে আমি যে সারফেসটা কাট করব সেটা অবলিক হতে পারবে না, সেটা ফ্ল্যাট হতে হবে এবং অবলিকনেস ম্যাক্সিমাম 1.5 ডিগ্রি পর্যন্ত হতে পারবে। আর তাহলে নিচেরটা উপরেরটা দুইটা রড মিলিয়ে মোট 1.5 টাইমস 2 3 ডিগ্রি এর চেয়ে বেশি হবে না আর কি, এক কথায় এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এই কলাম স্প্লাইস কম্প্রেশন যেটা, সেটা তো বিমেও হতে পারে, কিন্তু স্পেশালি ফর কলাম, যে কলামে যখন আমি ব্যবহার করব তখন কিভাবে স্প্লাইসিং করব, এখানেও কি বলা হচ্ছে, ল্যাপ স্প্লাইসেস, বাট ওয়েল্ড স্প্লাইসেস, মেকানিক্যাল কানেকশনস, এন্ড বিয়ারিং স্প্লাইসেস মে বি ইউজড ইন কলামস with certain restrictions. Reinforcing bars in columns may be subjected to compression or tension for different load combinations, both tension and compression। এই কথাগুলো আমি আগেই বলেছি। According to column splices must uh, accordingly column splices must conform in some cases to the requirements for both। ACI code 12.7 requires that a minimum tension capacity be provided in each face of the columns, even where analysis indicates compression only. Ordinary compressive lap splices provide sufficient tensile resistance, but end bearing splices may require additional bars for tension unless the splices are staggered। আমরা যদি এই স্প্লাইস গুলো স্ট্যাগার্ড না করি, তাহলে আমাকে অ্যাডিশনাল এন্ড বিয়ারিং এর মাধ্যমে যদি আমি কলামে স্প্লাইসিং প্রোভাইড করি, তাহলে আমাকে স্ট্যাগার্ড না করে দিলে অ্যাডিশনাল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। আর এখানে খেয়াল করে দেখো, for lap splices, when the bar stress due to factor loads is compression, column lap splices must conform to the requirements presented in above section compression splices। তার মানে যদি কম্প্রেশন থাকে কোন একটা লোড কেসের জন্য, তাহলে কম্প্রেশন স্প্লাইসেস যে রিকোয়ারমেন্ট সেটা স্যাটিসফাই করাতে হবে। where the stress is tension and does not exceed 0.5 fy, lap splices must be class B if more than one half the bars are spliced at any section। তার মানে টেনশন স্প্লাইসেস যে রিকোয়ারমেন্ট সেটা এখানে স্যাটিসফাই করাতে হবে বেসিক্যালি। আর ক্লাস এ আমি ব্যবহার করতে পারবো if one half or fewer are spliced at and alternate lap splices are staggered by LD। তাহলে শর্ত হলো এই যে এই কন্ডিশন গুলা, যদি 50% বার আমি স্প্লাইসিং করি এবং সেটা স্ট্যাগার্ড এর মাধ্যমে, তার মানে এলডি এর একটা যদি সাপোর্টের কাছাকাছি করি, তাহলে আরেকটা এলডি ডিস্টেন্সের পরে গিয়ে করবো, এরকম 50% আমি হচ্ছে সাপোর্টের নিকটে করলাম আর 50% এলডি এর পরে যে যদি করি, তাহলে আমি ক্লাসে এ ব্যবহার করতে পারবো, প্রোভাইডেড দ্যাট রিইনফোর্সমেন্টে 50% অফ ইল্ড স্ট্রেস ক্রস করবে না। আর if the stress in tension is tension and exceeds 0.5 fy, then lap splices must be class B। খেয়াল করো, যদি রিইনফোর্সমেন্টের স্ট্রেস 0.5 fy এর চেয়ে বেশি হয়, তাহলে অবশ্যই আমাকে ক্লাস বি, তার মানে যে 1.3 টাইমস ডেভেলপমেন্ট লেন্থ, সেইটা সেই ধরনের স্প্লাইসিং প্রোভাইড করতে হবে। তো এই হচ্ছে কয়েকটা শর্ত। এখানে আরো একটু কথা আছে, যদি আমরা ল্যাটারাল টাই প্রোভাইড করি এবং সেটা যদি যে এই অ্যামাউন্টের চেয়ে অ্যাটলিস্ট এই অ্যামাউন্ট হয়, তাহলে ইন বোথ ডিরেকশনে যদি অ্যাটলিস্ট এই অ্যামাউন্টে রিইনফোর্সমেন্ট আমরা ব্যবহার করি, তাহলে এই যে ডেভেলপমেন্ট এন্ড রিকোয়ারমেন্ট সেটাকে আমরা 0.83 দ্বারা গুণ করতে পারবো, বাট কোনোভাবে 12 ইঞ্চির চেয়ে কম দেওয়া যাবে না। আবার যদি স্পাইরাল রিইনফোর্সমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা 0.75 করতে পারবো, বাট 12 ইঞ্চির চেয়ে কম হবে। কেউ একজন আনমিউট হয়ে আছো, কাইন্ডলি মিউট করে নাও। এখানে শর্ত হলো এই যে এতটুকু রিইনফোর্সমেন্ট তোমার দুই ডিরেকশনেই, মানে বি এন্ড এইচ যদি আমরা বলি, সেই দুই ডিরেকশনেই প্রোভাইড করতে হবে। এখানে এইচ হচ্ছে ওভারঅল থিকনেস অফ দ্য মেম্বার, আর এস হচ্ছে স্পেসিং অফ দ্য টাইস। তো এই রিইনফোর্সমেন্ট যদি প্রোভাইড করি, তাহলে আমার কম্প্রেশন স্প্লাইসের রিকোয়ারমেন্ট যেটা, সেটাকে আরো একটু কমিয়ে আনা সম্ভব। এখানে দেখো 17% সেভিংস হচ্ছে, এখানে 25% সেভিংস হচ্ছে।
এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, আমরা আর এত ডিটেইলসে যাচ্ছি না। আমি এখন একটা জাস্ট এক্সাম্পল অল্প সময়ের মধ্যে দেখিয়ে শেষ করব। এটা হচ্ছে কম্প্রেশন অফ স্প্লাইস অফ কলাম রিইনফোর্সমেন্ট। কলামের জন্য একটা রিইনফোর্সমেন্ট, তোমরা ফিগারটা একটু দেখতে পারো। আমরা এই ফিগারটা আগেই আসলে এই ডেভেলপমেন্ট লেন্থ অফ এই রিইনফোর্সমেন্ট এটার জন্য করে আসছিলাম, সেটারই এখন জাস্ট কলামের জন্য করব। কলামের নিচে রিইনফোর্সমেন্ট হচ্ছে চারটা, নাম্বার 11 বার্স, চারটা সম্ভবত, হ্যাঁ চারটা। এই যে দেখো ক্রস সেকশনে দেখানো হচ্ছে চারটা 11 বার্স হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে কিন্তু নাম্বার 10 বার। তো খেয়াল করে দেখো, নিচে হচ্ছে 36 মিলিমিটার ডায়ামিটার বার, আর উপর হচ্ছে 32 মিলিমিটার ডায়ামিটার বার। তার মানে দুইটা ভিন্ন ডায়ামিটারের বার কিন্তু এখানে ল্যাপিং করছি। তাহলে এই ল্যাপিং যে ডিসটেন্স, এই যে এই ডিসটেন্সটুকু আসলে আমাকে মিনিমাম কতটুকু প্রোভাইড করতে হবে, এই যে যে ল্যাপিং ডিসটেন্সটা সেটা। তো এখানে আসলে লোড কি টাইপ তার উপরে নির্ভর করে, টাই কতটুকু প্রোভাইড করেছি সেটার উপর নির্ভর করে, এবং দুইটা ভিন্ন ডায়ামিটারে বার ল্যাপ স্প্লাইসিং করতেছি, সেই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে আমাকে ডিসাইড করতে হবে। কি প্রবলেমটা আমরা একটু স্টেট করি। ইন রেফারেন্স টু দ্য ফিগার, ওই ফিগারের কথাই বলা হচ্ছে, 4 নাম্বার 11 column bars from the floor below are to be lap spliced with 4 number 10 column bars from the above, and this splice is to be made just above a construction joint at floor level. The column measuring 12 inch by 21 inch in cross section will be subjected to compression only. খেয়াল করো, এটা জাস্ট কম্প্রেশন, পিওর কম্প্রেশন, কোনো টেনশন কিন্তু নাই। তাহলে এই যে টেনশনের জন্য 0.75, 0.2, 0.5 FY, 0.25 FY ইত্যাদি, এইগুলোর কোনো কনসিডারেশন এখানে আসতেছে না। For all load combinations, transverse reinforcement consists of number 4 ties at 16 inches spacing. All lateral bars may be assumed to be fully stressed. Calculate the required splice length. Materials are Fy equal to 60 KSI, F prime C equal to 4000 PSI. তো তাহলে এখানে দেখো দুইটা ভিন্ন ডায়ামিটারের বার কিন্তু আমরা স্প্লাইসিং করতেছি। তাহলে যে রিকোয়ারমেন্ট ছিল যে ডেভেলপমেন্ট লেন্থ অফ ম্যাক্সিমাম বার ডায়ামিটার এন্ড স্প্লাইস লেন্থ অফ স্মলার বার ডায়ামিটার, এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই কিন্তু আমার স্প্লাইসিং লেন্থ হবে। একটু আগে আমি বলে আসছি সেটা এখানে আবার। The length of the splice must be the larger of the development length of the 11 bar and the splice length of number 10 bars. So কম্প্রেশনের জন্য ডেভেলপমেন্ট লেন্থ কত ছিল, সেই ইকুয়েশন থেকেই তোমার এই যে 0.02 FY ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ F প্রাইম C, এটা হচ্ছে ডিভি, সেটার থেকে আসলাম আমরা পেয়ে গেলাম হচ্ছে 27 ইঞ্চ। আর স্মলার বার 10 মিলিমিটার বারের যেটা, সেটা হচ্ছে কত, সরি, হ্যাঁ আমরা মনে হয় এই ইকুয়েশনটা একটু দেখাই, তোমার সহজ হবে। এই দেখো, এই যে ইকুয়েশন 5.10a, এই যে কম্প্রেশন ডেভেলপমেন্ট অফ বারস ইন কম্প্রেশন, এই যে ইকুয়েশন দুইটা, এই দুইটা ইকুয়েশনের মধ্যে যেটা বড় সেটাই তো আমার হচ্ছে কম্প্রেশনের ডেভেলপমেন্ট লেন্থ। তো এখানে সেই দুইটা ইকুয়েশন ব্যবহার করে নির্ণয় করা হলো। তাহলে এদের মধ্যে কন্ট্রোলিং হচ্ছে 27 ইঞ্চ, দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া কন্ট্রোলস। এখন আমরা হচ্ছে স্প্লাইস লেন্থ অফ স্মলার বার সেটা বের করব। ফর নাম্বার 10 বারস দ্য কম্প্রেশন স্প্লাইস লেন্থ ইজ, এই যে ইকুয়েশন এখানে দেখো, স্প্লাইস লেন্থ বলা হচ্ছে আমাদের এই যে ইকুয়েশন থেকে আসছে, 60 গ্রেড এর স্টিল ইউজ করলে 0.005 FY/dB, সেই ইকুয়েশন ব্যবহার করে এখানে আমরা ক্যালকুলেশন করলাম হচ্ছে 38 ইঞ্চ। তাহলে এখানে ছিল 27 ইঞ্চ, এখানে আসলো 38 ইঞ্চ। এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই আমরা প্রোভাইড করব। তো তাহলে প্রোভাইড করার জন্য আমরা ব্যবহার করলাম হচ্ছে 38 ইঞ্চ। কিন্তু আরো শর্ত হলো আমরা এটাকে কমাতে পারবো যদি কনফাইনমেন্ট রিইনফোর্সমেন্ট যেটা, সেটার ইফেক্ট এখানে থাকে। তো সেটার জন্য এখানে ক্রস চেক করা হচ্ছে যে ল্যাটারাল রিইনফোর্সমেন্ট দেখো 0.015 টাইমস হচ্ছে 21 টাইমস হচ্ছে 16 হচ্ছে স্টিরাপের স্পেসিং, আর এই 21 হচ্ছে এভারেজ ডাইমেনশন ইন দ্যাট ডিরেকশন। তো সেটা আসলো 0.05 ইঞ্চ। The number 4 ties provide an area of only 0.04 square inch, so the reduction factor of 0.3 cannot be applied to the splice length. তো এই কারণে আমরা কোনো রিডাকশন ফ্যাক্টর ওটার জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না। So a lap splice of 38 inch is required.
এটাই হচ্ছে তোমার ডিজাইন। যেহেতু আমাদের কোনো রিডাকশন ফ্যাক্টর ইউজ করতে পারতেছি না, তাহলে আমাদের জন্য এই যে 27 ইঞ্চ আর 38 ইঞ্চের মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেটাই আমাকে প্রোভাইড করতে হবে। তো এই হচ্ছে তোমার আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আমরা শেষ করব।